হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত সেকেন্ড এসএলএসটির জন্য যে প্রিপারেশন নিচ্ছিলাম সেখান থেকে জুলজি যে সেকশনটা রয়েছে তার যে সাইটোলজি পার্ট সেখান থেকে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়ছিলাম। লাস্ট ভিডিওতে আমরা ডিএনএ, তার গঠন, তার প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরএনএ সম্পর্কে আলোচনা করব, আরএনএর ডিফারেন্ট টাইপস নিয়ে আলোচনা করব, তাদের ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমি বলবো, চ্যানেলটিতে যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমি রেগুলার তোমাদের এই টপিকগুলো সিলেবাসের অন্তর্গত যে বিভিন্ন বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো শুরু করা যাক। আজকে আমরা পড়ব আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। এটাও এক ধরনের নিউক্লিক অ্যাসিড। আরএনএর ফুল ফর্ম আমরা জানি, আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। খুব ছোটোবেলায় মাধ্যমিক লেভেলে আমরা পড়েছিলাম ডিএনএ এবং আরএনএর ডিফারেন্স। তো আমরা জানি যে ডিএনএর মধ্যে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, আরএনএর মধ্যে রাইবোজ শর্করা থাকে। ওকে, আমরা ডিঅক্সি রাইবোজ শর্করা এবং রাইবোজ শর্করা গঠন এর আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি, সেটা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখেছি। আজকে আমরা সরাসরি চলে যাব এই আরএনএর ভাগগুলোতে। বেসিক্যালি আরএনএকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। একটাকে আমরা বলবো জেনেটিক আরএনএ, একটাকে আমরা বলবো জেনেটিক আরএনএ, যা কোনো জীবের জিন বস্তু হিসেবে কাজ করে, তাকে আমরা বলবো জেনেটিক আরএনএ। ওকে, আর এটা হচ্ছে নন জেনেটিক। কিছু ভাইরাস রয়েছে যেমন টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি, যেমন এইচআইভি, এদের জিনগত বস্তু হিসেবে কিন্তু আরএনএ কাজ করে। এক্সাম্পল অফ সাম ভাইরাসেস আর টিএমভি অ্যান্ড এইচআইভি, এদের জিন বস্তু হিসাবে আরএনএ কাজ করে। বাদ বাকি আমাদের শরীরের মধ্যে আরএনএ কিন্তু জিন বস্তু হিসেবে কাজ করে না, মানে ট্রান্সফার হয় না ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। আমাদের ডিএনএটাই ট্রান্সফার হয় থ্রু ক্রোমোজোমের মাধ্যমে আমাদের ডিএনএটা ট্রান্সফার হয়, তার জন্য আমাদের ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। নন জেনেটিক আরএনএ যেটা আমাদের সাইটোপ্লাজমে থাকে, সেগুলোকে আমরা বলছি মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, আরআরএনএ অ্যান্ড টিআরএনএ। ওকে, ফুল ফর্মগুলো কী কী? এমআরএনএর ফুল ফর্ম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মেসেজ ক্যারি করে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, আমরা জানি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং ট্রান্সফার আরএনএ তো সর্বপ্রথমে আমরা মেসেঞ্জার আরএনএ নিয়ে আলোচনা করব, তারপরে রাইবোজোমাল আরএনএ এবং পরিশেষে আমাদের টিআরএনএ। মেসেঞ্জার আরএনএর প্রথম যে মডেল 1962 দিকে, 1962 জ্যাকব অ্যান্ড মোনার্ড ইনারা দিয়েছিলেন। একে জিনের ওপেরন মডেলও বলা হয়েছিল। জিন এর ওপেরন মডেল জ্যাকব ও মোনার্ড দ্বারা জ্যাকব ও মোনার্ড এটা আমাদেরকে দিয়েছিলেন। মেসেঞ্জার আরএনএ যদি স্ট্রাকচার দেখি আমরা, মেসেঞ্জার আরএনএ 3 to 5% থাকে। আমাদের বডিতে যে টোটাল আরএনএ রয়েছে তার 3 to 5% মেসেঞ্জার আরএনএ রয়েছে। 80% আমার রাইবোজোমাল আরএনএ আছে আর 15% আমার ট্রান্সফার আরএনএ থাকে কোষের মধ্যে, আমরা এটা মাথায় রাখবো। তো মেসেঞ্জার আরএনএ কী করে না, মেসেঞ্জার আরএনএ মেসেজ বহন করে, জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, যা থেকে প্রোটিন তৈরি হবে। তো মেসেঞ্জার আরএনএ স্ট্রাকচারটা আমরা এখানে করে নিই একটু। একটা আদর্শ ইউক্যারিওটিক মেসেঞ্জার, কারণ মেসেঞ্জার আরএনএ দু রকমের হয়, একটা ইউক্যারিওটিক এমআরএনএ আর একটা প্রোক্যারিওটিক এমআরএনএ। ইউক্যারিওটিক এমআরএনএটাকে আমরা বলি প্রোক্যারিওটিক এমআরএনএটাকে আমরা বলি পলিসিস্ট্রনিক এমআরএনএ, হুইচ ইজ প্রোক্যারিওটিক এমআরএনএ। এটা কাদের দেখা যায়? প্রোক্যারিওটসদের দেখা যায়। ওকে, আর একটা আছে মোনোসিস্ট্রনিক এমআরএনএ, যেটা ইউক্যারিওটদের দেখা যায়। কি জিনিস মোনোসিস্ট্রনিক আর পলিসিস্ট্রনিক? ইউক্যারিওটস বলছে পলিসিস্ট্রনিক এমআরএনএতে একটা এমআরএনএ থেকে অসংখ্য প্রোটিন তৈরি হয়। এদের কি হয়? অসংখ্য প্রোটিন তৈরি হয়।
কিন্তু মনোসিস্টনিক এমআরএনএ থেকে ইউক্যারিওটদের মধ্যে একটা এমআরএনএ থেকে একটি মাত্র প্রোটিন তৈরি হয়। পলিসিস্টনিকের ক্ষেত্রে একাধিক প্রোটিন তৈরি হয়, মনোসিস্টনিকের ক্ষেত্রে একটি মাত্র প্রোটিন তৈরি হয়। তো আমরা এখানে মনোসিস্টনিক এমআরএনএর একটা স্ট্রাকচার করে নেব। মনোসিস্টনিক এমআরএনএ এমআরএনএর প্রথম যে অঞ্চলটা থাকে সেটাকে আমরা বলি এমআরএনএর ক্যাপ রিজিয়ন। এমআরএনএর কী বলা হয়? এটাকে ক্যাপ অঞ্চল বলা হয়, CAP ক্যাপ। 5 প্রাইম প্রান্তে কি থাকে? ক্যাপ। এবং এটা একটা 3 প্রাইম প্রান্ত হয়, কারণ আরএনএ আমরা জানি সবসময় একতন্ত্রী হয়। আরএনএ কি হয়? সবসময় একতন্ত্রী হয়, অসংখ্য রাইবোনিউক্লিওটাইড দ্বারা গঠিত। একতন্ত্রী অসংখ্য রাইবোনিউক্লিওটাইড দ্বারা গঠিত একটা অ্যাসিড, রাইবোনিউক্লিওটাইড দ্বারা গঠিত আরএনএ। তো তার একটা 5 প্রাইম প্রান্ত থাকবে, 3 প্রাইম প্রান্ত থাকবে। আমরা ডিএনএর ক্ষেত্রে যেমন ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে 5 প্রাইম প্রান্ত এবং 3 প্রাইম প্রান্তের আমরা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করেছিলাম, এখানেও কিন্তু 5 প্রাইম প্রান্ত এবং 3 প্রাইম প্রান্ত থাকবে। 5 প্রাইম প্রান্তের প্রথম যে অঞ্চলটা সেটাকে বলা হবে ক্যাপ, CAP ক্যাপ। একে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপও বলা হয়। এই যে ক্যাপ এমআরএনএর ক্ষেত্রে আমরা দেখছি এই ক্যাপকে আবার 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপও বলা হয়। কি থাকে এখানে? না, এখানে মিথাইলযুক্ত গুয়ানিন বেসটা থাকে। কি থাকে? মিথাইল গ্রুপ যুক্ত গুয়ানিন ক্ষারকটা থাকে এখানে অনেকগুলো। আচ্ছা, তারপরের যে অঞ্চলটা সেটাকে আমরা বলবো, এই অঞ্চলটাকে আমরা বলবো নন কোডিং অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলবো? নন কোডিং রিজিয়ন 1। এখানে মোটামুটি 10 থেকে 100টা নিউক্লিওটাইড থাকবে। ওকে, বেস পেয়ার বলতে পারি আমরা এগুলোকে। 10 থেকে 100টা বেস পেয়ার থাকে। তারপরে আমার কোডিং পার্ট শুরু হয়। এই কোডিং পার্টের প্রথম যে অঞ্চলটা নন কোডিং অঞ্চল, এইটাকে আমরা কোডিং অঞ্চল বলতে পারি। টোটালটাকে কোডিং রিজিয়ন, যেখানে 3টে নিউক্লিওটাইড মিলে এক একটা কোডন তৈরি হবে, যা থেকে প্রোটিন তৈরি হবে। এই কোডনগুলো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এই কোডিং রিজনের প্রথম যে কোডনটা থাকে সেটাকে বলা হয় ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন। প্রারম্ভিক কোডন সবসময় AUG হয়। প্রারম্ভিক কোডন, এই AUG যুক্ত কোডনটি সবসময় মিথিওনিনকে কোড করে, অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন। AUG কিসের কোড বহন করে? কোন অ্যামাইনো অ্যাসিডের? মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডের কোড বহন করে। তারপর আমার অসংখ্য ধরনের কোড থাকতে পারে। এবং কোডিং রিজিয়নের একদম শেষে থাকবে সমাপ্তি কোডন বা টার্মিনেশন কোডন। সমাপ্তি কোডন বা টার্মিনেশন কোডন। এই সমাপ্তি কোডন বা টার্মিনেশন কোডন 3 ধরনের হয়, UAG এবং UGA। এই 3 ধরনের টার্মিনেশন কোডন কিন্তু থাকতে পারে। এগুলোর আবার নাম রয়েছে অ্যাম্বার, ওপাল এবং অক্রে। কি করে এই টার্মিনেশন কোডনগুলো? সমাপ্তি কোডনগুলো, না এই সমাপ্তি কোডনগুলো প্রোটিন উৎপাদনের প্রক্রিয়াকে বন্ধ করে, সমাপ্ত করে। এর পরের যে অঞ্চলটা রয়েছে সেটাকে আমরা বলছি নন কোডিং রিজিয়ন 2। এখানে কি বলা হচ্ছে? নন কোডিং রিজিয়ন 2। এই অঞ্চলে মোটামুটি 200টার মতো বেস পেয়ার থাকে এবং লাস্টের দিকে আমার অসংখ্য অ্যাডেনিন থাকে। লাস্টের দিকে কি থাকে? অসংখ্য অ্যাডেনিন থাকে। 3 প্রাইম পলি এ টেল বলা হয় এটাকে। 3 প্রাইম পলি এ টেল বা অঞ্চল বলা হয়। ওকে, তো এই এমআরএনএর কাজ কি? সংকেত বহন করা, যা থেকে আমার প্রোটিন তৈরি হবে। এমআরএনএর কাজ কী হয়ে গেল? আমার প্রোটিন তৈরি করা। মেসেঞ্জার আরএনএর কাজ কি? প্রোটিন তৈরি করা থ্রু দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। প্রোটিন তৈরি করা। কোষের মধ্যে রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। তো এই প্রোটিন তৈরি করাটা শুরু হয় এমআরএনএ থেকে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের এমআরএনএ। এবারে আমরা নেক্সট চলে যাব রাইবোজোমাল আরএনএ, যার টোটাল সেল কনস্টিটিউয়েন্ট হচ্ছে 80%।
এবং এই এমআরএনএর একটা অধক্ষেপণ গুণাঙ্ক আছে, আমরা একটু মাথায় রাখবো এমআরএনএর অধক্ষেপণ গুণাঙ্ক কত, 80s, অধক্ষেপণ গুণাঙ্ক 8s। ওকে, কার? এমআরএনএর অধক্ষেপণ গুণাঙ্ক কিন্তু 8s। ওকে, এবারে আমরা করব রাইবোজোমাল আরএনএ। তা ইরেজ করে দিই। রাইবোজোমাল আরএনএ রাইবোজোম তৈরিতে সাহায্য করে। মূলত রাইবোজোমের মধ্যে বেশিরভাগটাই আমার থাকে রাইবোজোমাল আরএনএ আর কতিপয় কিছু প্রোটিন যা দিয়ে আমার রাইবোজোম তৈরি হয়। তো এবার রাইবোজোম আবার দু রকমের হয়, প্রোক্যারিওটিক রাইবোজোম, ইউক্যারিওটিক রাইবোজোম। আমরা জানি প্রোক্যারিওটিক রাইবোজোমের অধক্ষেপণ গুণাঙ্ক অনুযায়ী তার দুটো সাব ইউনিটের আলাদা আলাদা অধক্ষেপণ গুণাঙ্ক থাকে। আমরা আগে রাইবোজোমের স্ট্রাকচারগুলো করে নিই। রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যেও ঘুরে বেড়াতে পারে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও লেগে থাকে। রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দু রকমের হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যাই হোক, রাইবোজোম দুই রকমের, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক রাইবোজোমকে আমরা বলি 70s, ইউক্যারিওটিক রাইবোজোমকে বলি 80s। কীরকম? 70s রাইবোজোমটা আবার দুটো সাব ইউনিট দ্বারা গঠিত হয়, একটা স্মল সাব ইউনিট, একটা লার্জ সাব ইউনিট। সিমিলারলি ইউক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রেও স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট থাকে। ওকে, স্মল সাব ইউনিট প্রোক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে আমরা বলি 30s আর এটাকে 50s। অন্যদিকে ইউক্যারিওটের ক্ষেত্রে 40s এবং 60s। কী জিনিস এস? ভেদওয়ার্ক সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট। ভেদওয়ার্ক সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট। সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিফিউজার মেশিনে এই রাইবোজোমগুলোকে যদি দুটো রাইবোজোমকে নিয়ে একসাথে, দুটো রাইবোজোমের অধ একক বা উপ এককগুলোকে নিয়ে সেন্ট্রিফিউজ করি, তাহলে দুটো একসাথে 70s হবে ওর অধক্ষেপণ গুণাঙ্ক। অধক্ষেপণ মানে থিতিয়ে পড়া। সেন্ট্রিফিউগাল মেশিনে আমরা যদি এটাকে থিতিয়ে ফেলি, আর ইউক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে টোটালটাকে নিলে পরে 80s হবে। আর এগুলোকে যদি আলাদা আলাদা করে নিয়ে আমরা সেডিমেন্টেশন করাই তাহলে 30s, 50s, 40s, 60s হবে। আচ্ছা, এইখানে আমরা কনস্টিটিউয়েন্টগুলো মনে রাখবো যে 30s সাব ইউনিটটা তৈরি হয় 16s আরএনএ দ্বারা। ওকে, 16s আরএনএ দ্বারা। অন্যদিকে 50s সাব ইউনিটটা তৈরি হয় 5s আর 23s আরএনএ দিয়ে। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোই আসতে পারে যে 30s উপ-এককটি কোন আরএনএ দ্বারা গঠিত হয়, 50s উপ-এককটি কোন আরএনএ দ্বারা গঠিত হয়, 5s এবং 23s। অন্যদিকে 40s উপ-এককটা 18s আরএনএ দিয়ে গঠিত হয় আর 60sটা গঠিত হয় 5s, 5.8s আর 28s আরএনএ দিয়ে। এই প্রশ্নগুলোই রাইবোজোমাল আরএনএ থেকে আসতে পারে। তো রাইবোজোমাল আরএনএ মোটামুটি আমার এরকমই হয়। এই রাইবোজোমাল আরএনএ কি তৈরি হয়? আমার রাইবোজোম তৈরি করতে সাহায্য করে। রাইবোজোমের মধ্যে রাইবোজোমাল আরএনএ প্লাস এর সঙ্গে প্রোটিন থাকে, কিছু প্লাস প্রোটিন থাকে, সব ক্ষেত্রেই প্লাস প্রোটিন আমার রাইবোজোমটা তৈরি হয়। প্লাস প্রোটিন এখনও প্লাস প্রোটিন আমার এই রাইবোজোম তৈরি করতে সাহায্য করলো কে? রাইবোজোমাল আরএনএ। দ্যাটস ইট। রাইবোজোমাল আরএনএ সম্পর্কে আমাদের এইটুকুনি জানতে হবে। এবারে চলে আসবো আমরা টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যা টোটাল সেল কনস্টিটিউয়েন্টের হচ্ছে আমার 15% থাকে। আচ্ছা, এখানে যেমন এমআরএনএর সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট গুণাঙ্ক 80s, আরআরএনএর তো আমরা দেখতেই পাচ্ছি আরআরএনএর এক একটা 16s, কোনোটার 5s, কোনোটার 23s, কোনোটার 18s, কোনোটার 5s, কোনোটার 5.8s আর কোনোটার 28s। তাহলে আরআরএনএগুলো যেহেতু আলাদা আলাদা রয়েছে, তো প্রত্যেকের আমার সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট আলাদা আলাদা পেয়ে যাব।
আবার টিআরএনএতে চলে যায়, যার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ, যার কাজ কি, যার কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পুল বা ভান্ডার, সাইটোপ্লাজমের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার রয়েছে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধরে ধরে নিয়ে মেসেঞ্জার আরএনএর কাছে পৌঁছে দেওয়া। মেসেঞ্জার আরএনএর যে কোডন আছে তার সঙ্গে টিআরএনএর যে অ্যান্টিকোডন পার্ট আছে সেটা যুক্ত হবে এবং পরবর্তীতে ওই অ্যামাইনো অ্যাসিডগুলো জোড়া লেগে লেগে আমার প্রোটিন তৈরি হবে। তাহলে ট্রান্সফার আরএনএ কেন বলছে? কারণ অ্যামাইনো অ্যাসিডকে সাইটোপ্লাজমিক পুল থেকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে কোথায়? রাইবোজোমে। কার কাছে? মেসেঞ্জার আরএনএর কাছে। কী জন্য? প্রোটিন তৈরি করার জন্য। দ্যাটস ওয়াই এই আরএনএগুলোকে বলা হলো ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। তো এই আরএনএর অধঃক্ষেপণ গুণাঙ্ক এই অধঃক্ষেপণ গুণাঙ্কগুলো থেকে প্রশ্ন আসতে পারে। 4s, এই আরএনএ অধঃক্ষেপণ গুণাঙ্ক 4s, সবচেয়ে ছোট সাইজের, সবচেয়ে ছোট হয় এই আরএনএ। কি হয়? সবচেয়ে ছোট হয়, সবচেয়ে ছোট আকৃতির আরএনএ। আর এই যে আরএনএ পড়লাম, এই আরএনএ সবচেয়ে স্টেবল হয়, অর্থাৎ স্থায়ী হয়, স্থায়ী বা স্টেবল, ইজিলি ভাঙা যায় না এটাকে। ওকে, তো টিআরএনএ সম্পর্কে আমরা পড়ব। টিআরএনএর যে মডেল, টিআরএনএর যে স্ট্রাকচার। আরআরএনএ একতন্ত্রী হয়, এমআরএনএ তো দেখলাম আমরা, এমআরএনএ একতন্ত্রী হয়। টিআরএনএ যে স্ট্রাকচার সেটা দিয়েছিলেন বিজ্ঞানী হোলি ক্লোভার লিফ মডেলের মাধ্যমে। ক্লোভার লিফ একটা পাতা, ক্লোভার লিফ, লিফ মানেই তো পাতা, যাই হোক, ক্লোভার পাতার মতো দেখতে হয়, সেটার স্ট্রাকচারটা, মডেলটা দিয়েছিলেন বিজ্ঞানী হোলি। তো সেই মডেলটা আমরা একটু অ্যানালাইসিস করে নেব। প্রত্যেকটা আরএনএর কিন্তু একটা 5 প্রাইম 3 প্রাইম প্রান্ত থাকবে। তো টিআরএনএরও 5 প্রাইম 3 প্রাইম প্রান্ত আছে। তো টিআরএনএর যে 3 প্রাইম প্রান্ত, সেইখানে পরপর 3টে বেস থাকে, এ সি সি। ওকে, আরও অন্যান্য যে নিউক্লিওটাইড বেসগুলো বা ক্ষারকগুলো তারা থাকবে এবং এরা এই বেসগুলো দিয়ে একটা স্টেম বা দণ্ড বা গ্রাহক স্টেম তৈরি করে। কিছু কিছু জায়গায় এরা লুপ ফরমেশন করে। এইরকম দেখতে হয় একটা টিআরএনএর স্ট্রাকচার। এই যে এসিসি বেসটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেই অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয়। এই প্রান্তে কে যুক্ত হয়? অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। তো এই প্রান্তটাকে তো ওই জন্য বলা হয় অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্টেম। অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্টেম। যেখানে স্টেম থাকে সেখানে কোডনগুলো প্যারালালি থাকে, প্রান্তীয়ভাবে থাকে, আর যেখানে স্টেম থাকে না সেখানে লুপ হয়। তো টিআরএনএ দুটো জিনিস দিয়ে তৈরি হয়। টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, মেড আপ অফ স্টেম অ্যান্ড লুপ। কী দিয়ে তৈরি হয়? স্টেম আর লুপ দিয়ে। লুপ আমরা দেখতে পাচ্ছি 3টে লুপ আছে, আর স্টেম আমি পাবো 1 2 3 4টে স্টেম পাবো। স্টেম কটা স্টেম পাবো? 4টে স্টেম পাবো। 4টে স্টেমের নাম কি? অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্টেম। আচ্ছা, পরেরটা হচ্ছে টি সাই সি স্টেম। তারপরেরটা হচ্ছে অ্যান্টিকোডন স্টেম, কোডন স্টেম। আর এটা হচ্ছে ডি স্টেম, আর এটাকে বলা হয় ডি স্টেম। সিমিলারলি লুপ আমার আছে 3টে লুপ। কি কি? টি সাই সি লুপ, অ্যান্টিকোডন লুপ, আর একটা হচ্ছে ডাইহাইড্রো ইউরিডিন ডিএইচইউ লুপ বা ডি লুপও আমরা বলতে পারি। ওকে, তো এই যে জায়গাগুলোতে যে বেসগুলো থাকে, মূলত অ্যাডিনিন থাকে। আচ্ছা, ভেতরেই করে দিই। এ থাকে, এর সঙ্গে ইউ থাকে, বা জি থাকে, তার সঙ্গে সি থাকে। জি সি, এ ইউ, ইউ এ, এইরকম থাকে। ওকে, আর এই লুপগুলোতে কিছু অস্বাভাবিক ক্ষারক থাকে। টিআরএনএর ক্ষেত্রে প্রশ্ন আসে যে টিআরএনএতে কী কী অস্বাভাবিক ক্ষারক থাকে।
টিআরএনএর মধ্যে কিছু অ্যাবনর্মাল বেস থাকে, অস্বাভাবিক ক্ষারক, যা নর্মাল আরএনএ বা ডিএনএতে কিন্তু আমরা কখনোই দেখতে পারি না। সেই অস্বাভাবিক বেসগুলো কি? নাম্বার 1 রাইবোথাইমিন, রাইবোথাইমিন যাকে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সাই দিয়ে সিউডো ইউরাসিল, আচ্ছা, ইউরিডিন, এই ধরনের কিছু অস্বাভাবিক ক্ষারক থাকে। এগুলো কি? অস্বাভাবিক ক্ষারক। ওকে, আচ্ছা, এই মডেলটা কে দিয়েছিল? বিজ্ঞানী হোলি। এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। কার? টিআরএনএর ক্লোভার লিফ মডেল। তো এই বাহুটার নাম হচ্ছে টি সাই সি লুপ। এখানে কিছু 6 থেকে 7টা নিউক্লিওটাইড বেস থাকে, 6 থেকে 7টা বেস পেয়ার থাকে। কেমন? আচ্ছা, এই স্টেমটার নাম টি সাই সি স্টেম। আচ্ছা, এই জায়গাটা একটা দেখছি একটা আঙুলের মতো প্রবর্ধক বেরিয়েছে, এটাকে বলে পরিবর্তনশীল লুপ বা পরিবর্তনশীল বাহু। এই পরিবর্তনশীল বাহুর উপর বেস করে টিআরএনএ দুটো ক্যাটাগরির হয়। পরিবর্তনশীল বাহুর উপর বেস করে টিআরএনএ কত ধরনের হয়? 2 ধরনের হয়। ক্লাস 1 টিআরএনএ আর ক্লাস 2 টিআরএনএ। ওকে, ডিপেন্ডিং অন ভ্যারিয়েবল স্টেম। পরিবর্তনশীল বাহুর উপর বেস করে আমার টিআরএনএ 2 রকমের হয়, একটা ক্লাস 1 টিআরএনএ আর একটা ক্লাস 2 টিআরএনএ। ক্লাস 1 টিআরএনএ বলছে 75% থাকে, ক্লাস 2 টিআরএনএ 25% থাকে। আচ্ছা, আবারও এখানে থাকবে AUGC, তাহলে UACG এরকম থাকবে। এখানে থাকবে আমার অ্যান্টিকোডন। প্রথম অ্যামাইনো অ্যাসিডের এখানে 6 থেকে 7টা বেস থাকবে। UAC অ্যান্টিকোডন, এটাকে অ্যান্টিকোডন লুপ বলবো আমরা। অ্যান্টিকোডন লুপ, এই যে স্টেমটা অ্যান্টিকোডন স্টেম বলবো এটাকে। অ্যান্টিকোডন স্টেম। আচ্ছা, এইটা DHU লুপ, ডাইহাইড্রোইউরিডিন। DHUর ফুল ফর্ম হচ্ছে ডাইহাইড্রোইউরিডিন লুপ। আর এটাকে আমরা বলবো ডি স্টেম। প্রশ্ন আসে যে টিআরএনএর কোন প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়? সেটা হচ্ছে 3 প্রাইম প্রান্তে। 3 প্রাইম প্রান্তে কি হয়? সাপোজ এখানে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, এখানে কি যুক্ত হবে? অ্যামাইনো অ্যাসিড। এটা কিন্তু টিআরএনএর স্ট্রাকচার না, এখানে টিআরএনএর স্ট্রাকচারের কোন প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়? 3 প্রাইম প্রান্তে। যে প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় সেই প্রাইম প্রান্তের যে নিউক্লিওটাইডগুলো থাকে সেটাতে সিকোয়েন্সটা কি থাকে? ACC কি থাকে? সিকোয়েন্স ACC সিকোয়েন্সটা থাকে। বাকি DHUর ফুল ফর্মটা আমি লিখে দিই। DHUর ফুল ফর্ম হচ্ছে DHU ডাইহাইড্রোইউরিডিন। এখান থেকে আরও একটা প্রশ্ন এসে থাকে যে এই যে টিআরএনএর ক্লোভার লিফ মডেলটা দেখলাম, এটা বিজ্ঞানী হোলি দিয়েছিল। এবার এই টিআরএনএ যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখতে হয়, এই টিআরএনএর 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা কীরকম হয়? টিআরএনএর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার টি শেপেড হয়, ডি শেপেড হয়, এল শেপেড হয়। কী ধরনের হয় টিআরএনএর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার? 3D টিআরএনএর প্রশ্ন আসে, টিআরএনএর 3D গঠন কীরূপ হয়? 3D গঠন কীরূপ হয়? এর 3D গঠন হয় এল আকৃতির। 3D গঠন কীরকম হয়? এল আকৃতির। কীরকম? ধরো এটা 5 প্রাইম প্রান্ত, এইভাবে করে এটা 3 প্রাইম প্রান্ত, 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত। ঠিক আছে, এখানে অ্যান্টিকোডন লুপটা থাকবে, এখানে কি থাকবে? অ্যান্টিকোডন লুপ। এরকম লুপ থাকে। তো এটা দেখতে কীরকম হলো? উল্টানো এলের মতো দেখতে হলো। এটা দেখতে কীরকম হলো? উল্টানো এলের মতন। তো আমরা এল আকৃতির লিখবো। আমরা কি লিখবো? এল আকৃতির হয়।
3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ টিআরএনএ ইজ এল শেপেড। ওকে, তো এই হয়ে গেল আমার টোটাল আরএনএগুলো। এই এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ বাদ দিয়েও সেলের মধ্যে আরও কিছু এক্সেপশনাল আরএনএ থাকে যেগুলোর নাম আমরা একটু জেনে নিই। যেমন HNRNA বা হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, যেমন SNRNA স্মল নিউক্লিয়ার আরএনএ, যেমন SCRNA বা স্মল সাইটোপ্লাজমিক আরএনএ। ওকে, এই আরএনএগুলো সম্পর্কে আমরা একটু হালকা করে জেনে নিই। কী কী আরএনএ বললাম? HNRNA, এই HNRNA শুধুমাত্র ইউক্যারিওটসদের থাকে, এটা আমরা মাথায় রাখবো। কাদের থাকে? ইউক্যারিওটসদের মধ্যেই পাওয়া যায়। একে বলা হয় হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। এই আরএনএগুলো বৃহৎ আরএনএ অণুর, বৃহৎ আরএনএর স্প্লাইসিং মানে স্প্লাইসিং বলতে একটা আরএনএর কোডিং অঞ্চল যেমন দেখলাম আমরা, নন কোডিং অঞ্চল থাকে, এই নন কোডিং অঞ্চলগুলোকে কেটে বাদ দেওয়াকে বলা হয় স্প্লাইসিং। তো বৃহৎ আরএনএ অণুর স্প্লাইসিং করতে সাহায্য করে। আর এক ধরনের আরএনএ কী বললাম আমরা? SNRNA, ফুল ফর্ম বলছে, এটাও ইউক্যারিওটদের থাকে, স্মল নিউক্লিয়ার আরএনএ। কোথায় পাওয়া যায়? নিউক্লিওলাসে থাকে, নিউক্লিওলাস বা নিউক্লিওপ্লাজমে এদের পাওয়া যায়। কেমন? এরা আবার এই যে SNRNA-গুলো, এই SNRNA প্লাস 7 থেকে 8 ধরনের প্রোটিন মিলে তৈরি করে স্মল রাইবোনিউক্লিয় প্রোটিন, রাইবোনিউক্লিয় প্রোটিন RNP, SRNP, স্মল রাইবোনিউক্লিয় প্রোটিন, যেগুলো থেকে একটা এনজাইম তৈরি হয় যাদের নাম রাইবোজাইম। এই স্মল রাইবোনিউক্লিয় প্রোটিনগুলো রাইবোজাইম নামক উৎসেচক হিসাবে কাজ করে। এদের কাজও স্প্লাইসিং করা। এই SNRP বা এদের কাজ কি? স্প্লাইসিং, আরএনএ স্প্লাইসিংয়ে সাহায্য করে, স্প্লাইসিং করা। আচ্ছা, আরেক ধরনের আরএনএ আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে SCRNA, স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এই আরএনএগুলো কী করে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ প্রোটিন পরিবহনে সাহায্য করে, প্রোটিন পরিবহনে সাহায্য করে। প্রশ্ন আসে, একটি স্মল সাইটোপ্লাজমিক আরএনএর উদাহরণ দাও। এক্সাম্পলে আমরা দেখে নেব ALU70S, এটা একটা স্মল সাইটোপ্লাজমিক আরএনএর উদাহরণ, ALU70S। ওকে, তো এই হয়ে গেল আমাদের আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিতভাবে একটা আলোচনা। নেক্সট আমরা এনজাইম সম্পর্কে, এনজাইমের ক্লাসিফিকেশন, এনজাইমের প্রপার্টিসগুলো সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।